সিজন 3 এর জাভা ও ওপিএস সেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। আজকের এই লেকচারে আমরা জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব এবং একই সাথে ফান্ডামেন্টাল বিষয়গুলো আস্তে আস্তে আলোকপাত করব। সো জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট এটার ব্যাপারে অনেকেই আপনারা শুনেছেন। কেউ মনে করে থাকেন যে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা আগে শিখে তারপরে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হয়। এটা আমার কাছে পুরোপুরি সত্যি মনে হয় না। কারণ এটা এক ধরনের কনসেপ্ট। এই কনসেপ্টের অবশ্যই অনেক ধরনের অ্যাডভান্টেজ বা সুবিধা রয়েছে। কিন্তু এটা শিখে তারপরে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হবে এই ব্যাপারটা ঠিক নয়। ইভেন আমাদের ইউনিভার্সিটি কারিকুলামে অনেক সময় এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট আগে শিখাইতে যায়। দেখা গেছে এরপরে বোরিং লাগে, মজা লাগে না, মানুষজন প্রোগ্রামিং শিখেই ছেড়ে দেয়। এরকম হইছে। তার মানে ভেবেন না যে এটা কোনো কঠিন কোনো বিষয়। এটা খুবই সহজ একটা বিষয়। কিন্তু আমার প্রোগ্রামিং এর নলেজই যদি না থাকে, আমি আগেই একটা প্রোগ্রামিং লেখার কনসেপ্ট যদি আগে শিখতে যাই, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? তার মানে হলো আপনাকে আমি নুডলস রান্না করাই শিখাইলাম না। কিন্তু আপনাকে যদি আমি শিখাই নুডলসটা কিভাবে ভালো করে রান্না করতে হয়, কিভাবে সুন্দর করে উপস্থাপন করতে হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আগে তো আমার নুডলস রান্না করাটা শিখতে হবে। আগে তো আমার নুডলসটা কিভাবে স্বাদ হইতে পারে, রান্না হইতে পারে সেটা শিখতে হবে। তারপরে না হয় আমি শিখব কিভাবে নুডলসটা সুন্দর করে উপস্থাপন করা যায় একজন গেস্টের সামনে, তাই না? সেটা আমার শেখার দরকার। অলরাইট। সো জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট এটা ওপিএস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এই কনসেপ্টের উপর বেস করে আসলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। যেমন ধরেন আমি যদি বলি এই ওপি ইজ ফাস্টার এন্ড ইজিয়ার টু এক্সিকিউট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট ওপি কনসেপ্ট ব্যবহার করে যদি আপনি কোড লিখেন তাহলে এটা অনেক বেশি ফাস্টার হবে এবং এটা অনেক ইজি হবে এক্সিকিউট করতে প্রোগ্রামের জন্য। এবং অফকোর্স ওপিএস প্রোভাইড এ ক্লিয়ার স্ট্রাকচার ফর দ্য প্রোগ্রাম আপনার যে প্রোগ্রামটা লিখছেন, যে কোডগুলো লিখছেন সেটার জন্য একটা ক্লিয়ার স্ট্রাকচার দেয় এবং এটা আসলে আমাদের ডোন্ট রিপিট ইয়োরসেলফ। তার মানে আমরা অনেক সময় একটা ফাংশন অথবা একটা কোড বারবার লেখার প্রয়োজন হয়, ঘুরে ফিরে দেখবেন যে একই ধরনের জিনিস বারবার আসে। সো আমরা অনেক সময় এটাকে কি রিপিট করি। তো কোড যখন রিপিট করি তখন আসলে আমাদের যে অ্যাপস বা আমাদের কোডের এক্সিকিউশনটার সময়টা মিলি সেকেন্ড হলেও কিন্তু বেড়ে যায়। সো আমরা যদি একটা কোড বারবার রিপিট না করি তাহলে সেই কোডটা অনেক বেশি সুন্দর হয়। একটা কোডকে আমরা অবজেক্ট হিসেবে বারবার রিইউজ করতে পারি আসলে এই ওপি কনসেপ্টের মাধ্যমে। এবার আসেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি, তাই না? একদম শুরুতেই আছে অবজেক্ট। অবজেক্ট কি জিনিস? আপনি চোখের সামনে যা দেখেন তাই একটা অবজেক্ট। ধরেন এই রিমোটটা একটা অবজেক্ট, আসলে আপনার কম্পিউটারটা একটা অবজেক্ট। যেই জিনিসটার আসলে একটা অস্তিত্ব আছে, যে জিনিসটার নিজস্ব একটা স্টেট এবং বিহেভিয়ার আছে, সেই আসলে একটা অবজেক্ট, রিয়েল লাইফ অবজেক্ট। যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটা বস্তু, সেটাই আসলে একটা অবজেক্ট। তো আসলে প্রোগ্রামিংয়ে এই ক্লাসগুলোকে আসলে অবজেক্ট হিসেবে তৈরি করে, অবজেক্ট হিসেবে কল্পনা করে এটাকে রিউজ করা যায়, সুন্দর করে সাজানো যায়। এই কনসেপ্টকে আসলে জাভা ওপি কনসেপ্ট বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট হিসেবে আমরা কল্পনা করে থাকি। এর অনেকগুলো সুবিধার কথা আমি বললাম, পাশাপাশি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই যে এই ওপি কনসেপ্ট আমরা কেন শিখবো, কেন এটা জরুরি। এই কারণে জরুরি, ধরেন আপনি নিজে একটা অ্যাপস তৈরি করছেন, আপনি যেভাবে কোড লেখেন অসুবিধা নাই, কোডটা সুন্দর হয়েছে, অ্যাপসটা সুন্দর হয়েছে, এটাই সবথেকে বড় ব্যাপার। কিন্তু আপনি ধরেন একটা টিমের সাথে কাজ করেছেন, যেখানে 10 জন আপনার কলিগ আছে যাদের সাথে আপনি কাজ করেছেন। হতে পারে এটা আপনি একটা কোম্পানিতে জব করেন, সেখানে আপনি 10 জনের একটা টিমের সাথে কাজ করেছেন। এখন একজন যদি হযবরল এককভাবে কোড লেখে তাহলে কি কোডটা আসলে হারায় যাবে। সবাই মিলে একসাথে রিউজেবল কোড অথবা সবাই রিডেবল হবে না জিনিসটা। তো সবাই যদি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা ব্যবহার করে কোড লেখে তাহলে ওই 10 জনের জন্য কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। সবাই কোডগুলো রিউজেবল হবে এবং কোডগুলো কিন্তু রিডেবল হবে। সবার কাছে কোডটা বুঝতে সুবিধা হবে। তো নরমালি বড় টিম যখন একটা কাজ করে তখন তারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট ব্যবহার করে, বুঝতেই পেরেছেন এটার অনেক বেশি সুবিধা রয়েছে। পাশাপাশি আমরা এটাকে রিলেট করতে পারবো। ধরেন আমরা যখন একটা বড় প্রজেক্টে হাত দেই, বড় কাজ করি, তখন অনেক সময় দেখা যায় যে সেই কাজটা করার জন্য আমরা বিগিনিং লেভেলে একটা সোর্স কোড ফলো করি, একটা সোর্স কোড জোগাড় করি। ফর এক্সাম্পল আমি এমন একটা অ্যাপস বানাবো যেটা আসলে কিছুটা উবারের মডেলের সাথে মেলে, উবারের সাথে কিছুটা মেলে, হয়তো রাইড শেয়ারিং অ্যাপস না, বাট তার যে ফাংশনালিটি তার সাথে কিছুটা মিলে যায়। তো আমি দেখা গেছে আমার সময়কে বাঁচানোর জন্য আমি উবারের ক্লোন, এরকম অনেক প্রজেক্ট আছে, সেরকম একটা প্রজেক্ট বা সোর্স কোড নিয়ে কাজ করবো, সেটাকে আমি সম্পূর্ণ বদলাই ফেলবো, চেঞ্জ করে ফেলবো, বাট আলটিমেটলি তার কিছু কনসেপ্ট নিয়ে আমি সেটাকে সুন্দর করে সাজাবো, আমার সময় বাঁচবে। আমি অনেক সময় সোর্স কোড নিয়ে কাজ করি। তো দেখা যায় বেশিরভাগ সোর্স কোডই হয় একটা টিমের তৈরি করা বা একটা কোম্পানির তৈরি করা। তো তখন তারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা ব্যবহার করে এই কোডগুলো লেখে। সো আমরা যখন ওইগুলা দেখতে যাই আমরা বুঝি অফকোর্স। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট নাও জানেন তাও দেখবেন আপনি এটা বুঝতেছেন। আপনি যদি প্রোগ্রামিং জানেন আপনি সেটাকে আসলে চেঞ্জ করতে পারছেন, নিজের মতো যা খুশি তাই করতে পারবেন। কিন্তু আপনার যদি ওপি কনসেপ্ট ভালো মতো জানা থাকে তাহলে ওই সোর্স কোডটা বুঝতে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হয়ে যাবে এবং আপনি ওইটার মধ্যেই অনেক আপডেট আর অনেক কিছু করতে পারবেন, আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের সাথে যা এরকম দুটা মিল আমি করে দেখালাম। আর একই সাথে সবথেকে বড় কথা, যখন আপনি টিমের সাথে কাজ করবেন, একটা কোম্পানিতে জব করবেন, ফর এক্সাম্পল যদি আমি জবের পক্ষপাতী না, ডেভেলপমেন্ট শিখবো, আমি অনেক বড় কাজ করবো, নিজের স্টার্টআপ গড়ে তুলবো, জব কেন করবো, যাই হোক অনেক কিছু জব করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনার টিমের সাথে কাজ করতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট আপনার জানা জরুরি। অ্যান্ড আরও একটা বিষয়, সেটা অলরেডি আমরা বললাম যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট ব্যবহার করে যদি আমরা কোড লিখি তাহলে আমাদের কোড অনেক ফাস্ট হবে, আমাদের কোডটা রিইউজেবল হবে, আমাদের কোডটা অনেক বেশি স্ট্রাকচারাল, সুন্দর করে সাজানো যাবে। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাট আপনাদেরকে মুখস্থ করার কিছু নাই। আমি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা কি, ওপিটা কি, তার ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাদেরকে এমনভাবে বুঝাই দিব, খালি ব্রেনে রাখলেই হবে, মুখস্থ করার কিছু নাই। অলরাইট, সো আমি যদি একটু আলোচনা করি যে ওপি কনসেপ্টের প্রধান ফান্ডামেন্টাল বিষয় আছে হচ্ছে এই চারটা। এই যে এই চারটা হচ্ছে এর ফান্ডামেন্টাল বিষয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। এই চারটা ফান্ডামেন্টাল বিষয় একটু নামে কঠিন মনে হতে পারে, বাট জিনিস কিন্তু একেবারে সহজ। আমি বুঝাই দেবো, আপনাদেরকে এটা মুখস্থ করতে হবে না, আমি একদম দুধ ভাতের মতো করে বুঝাই দেবো। অলরাইট, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট এটা বোঝার জন্য আপনাদেরকে প্রথমত এই অবজেক্ট এবং ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো এবং তার সাথে সাথে আমাদের কিছু বিষয় চলে আসবে, যেমন সেটার অ্যান্ড গেটার, কনস্ট্রাক্টর, ওভাররাইড, এই বিষয়গুলো আসলে এর সাথে সাথে চলে আসবে। তো আমরা যখন এই কনসেপ্টগুলো বুঝে যাব তখন আসলে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হয় জাভার মাধ্যমে সেটা কিন্তু তখন আমরা বুঝে যাব। দিন শেষে ঘুরে ফিরে সবই প্রোগ্রামিং, কিন্তু এটা একটা স্টাইল, কোড লেখার স্টাইল, যেটা অনেক সুবিধা রয়েছে।
অলরাইট, সো সর্বপ্রথম তাহলে আমরা চলেন শুরু করি যে অবজেক্ট এবং ক্লাস কি, এই দুইটা জিনিসের উপর একটু জোর দিই, তারপরে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলোতে চলে যাব। এবং অবজেক্ট এবং ক্লাস নিয়ে আলোচনা করার সময় আসলে আমরা এই দুটো বিষয়ে চলে আসবে, আমরা যখন রিয়েল লাইফ এক্সাম্পলে যাব, সেটার এবং গেটার, কনস্ট্রাক্টর, এই বিষয়গুলো চলে আসবে। সো আমি মুখস্থ করা অথবা আপনাদের ডেফিনেশনের দিকে খুব বেশি জোর না দিয়ে আমি আপনাদেরকে চলেন বোঝাই দেওয়ার চেষ্টা করি, কারণ এটা আমাদের ব্রেনে রাখতে হবে, বুঝতে হবে, আমাদের মুখস্থ করার কিছু নাই। অলরাইট, সো এবার আসেন আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে অবজেক্ট কি জিনিস এবং ক্লাস কি জিনিস, জাভাতে অবজেক্ট কি জিনিস, ক্লাস কি জিনিস, সেটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল কোড করে দেখব। সেটার গেটার, কনস্ট্রাক্টর, এই ব্যাপারগুলো কিন্তু সাথে সাথে চলে আসবে। তো চলেন আমরা একটা উদাহরণ দিই। আপনারা কখনো ইটের ভাটায় গেছেন? ইট বানায় যেখানে, ইটের ভাটা, আমাদের গ্রামে ইটের ভাটা নাই, কিন্তু আশপাশে অনেক ইটের ভাটা আছে, আমি অনেক সময় গেছি। তো সেখানে গেলে আপনি দেখবেন, অথবা অনলাইনে সার্চ করলে আপনি দেখতে পারেন যে ইট বানানোর জন্য এরকম একটা খোলা থাকে, এরকম একটা বাক্সের মতো থাকে। তো কিছু লেবার যেটা করে যে এই বাক্সের মধ্যে মাটি অথবা ইট তৈরির যে উপাদানগুলো, সেই মাটি, কাদামাটি যখন এই বাক্সটার মধ্যে রাখে, তখন এই বাক্সটার মধ্যে রেখে তারপরে এটা বের করলে এটা একটা ইট হয়ে যায়। তার মানে এই যে খোলা বাক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই বাক্সটা তৈরি করা হয় ইট তৈরি করার জন্য। এটার শেপ দেওয়া হয়, নিচে সিল থাকে অথবা ইটের নাম থাকে না, ওই নামগুলোর সিল থাকে, ইটের যে ডিজাইনটা কেমন হবে, সাইজটা কেমন হবে, এটা কিন্তু এই বাক্সের মধ্যে ডিজাইন করা থাকে। এর মধ্যে আপনি যদি কাদামাটি দেন, দিয়ে বের করে ফেলেন, তাহলে এটা একটা ইটের আকৃতি ধারণ করে। সো মূলত এই যে ইট তৈরির যে বাক্সটা, এই বাক্সটা হচ্ছে ক্লাস। ওকে, এই বাক্সটা হচ্ছে ক্লাস, এবং এখান থেকে যে ইটগুলো তৈরি হলো, এই ইটগুলো হলো অবজেক্ট। এটার সাথে কিভাবে ক্লাস এবং অবজেক্ট রিলেটেড সেটা একটু বোঝার বিষয়। দেখেন, এই বাক্সটা হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট, অথবা এই ইটটা কেমন হবে, এই ইটের সাইজ কত হবে, এই যে দেখেন একটা শেপ বের হয়েছে, এই ইটের একটা কিন্তু আলাদা শেপ আছে, এই শেপটা কি বাক্সের মধ্যে তৈরি করা হয়েছে। তার মানে ইটটা দেখতে কেমন হবে, তার বৈশিষ্ট্য, তার গঠন প্রণালী, তার ব্লুপ্রিন্ট থাকে হলো ক্লাসের মধ্যে। এবং ক্লাস থেকে যে জিনিসটা উৎপন্ন হয়, এই ব্লুপ্রিন্টের মাধ্যমে যে জিনিসটা উৎপন্ন হয়, যে জিনিসটা তৈরি করা হয়, সেটাই হচ্ছে ইট, তাই না? সেটাই হচ্ছে অবজেক্ট। তো বেসিক্যালি জাভাতে ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, তার মানে একটা অবজেক্ট কেমন হবে, একটা ইট হচ্ছে অবজেক্ট, তাই তো? একটা ইট বা অবজেক্ট কেমন দেখতে হবে, তার শেপ কেমন হবে, সাইজ কেমন হবে, কালার কেমন হবে, সেখানে কোনো নাম থাকবে কিনা, সিল থাকবে কিনা, এই যে বিষয়গুলো ব্লুপ্রিন্ট, সেইটাকেই আসলে বলবো আমরা ক্লাস। এবং এই ব্লুপ্রিন্ট থেকে যেটা উৎপন্ন হবে, যেটা তৈরি করা হবে, সেটা হলো অবজেক্ট। ব্যাপারটা ক্লিয়ার? আমরা যখন একদম আমাদের প্রোগ্রামেটিক এক্সাম্পল দেবো, তখন আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সোজা কথায় যদি আমি সহজ করে বলি, একটা জাভা ক্লাস কি? একটা জাভা ক্লাস হচ্ছে অবজেক্ট তৈরির ব্লুপ্রিন্ট, অবজেক্ট তৈরির নকশা। সোজা কথা, যেমন ধরেন এই বাক্সটা কি, ইট তৈরির নকশা, ইটটা কেমন হবে, কেমন সাইজ, কেমন কি আকৃতি হবে, সেইটা তৈরির নকশাটা হলো এই বাক্স। তার মানে সেটা হচ্ছে জাভার ক্লাস। আর এখান থেকে এই বাক্সটার মধ্যে কাদামাটি রেখে যেটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে আমার ইট বা অবজেক্ট। সো জাভাতে ক্লাস হচ্ছে একটা অবজেক্ট তৈরির ব্লুপ্রিন্ট। একটা অবজেক্ট কেমন হবে, দেখতে কেমন হবে, বৈশিষ্ট্য কী হবে, বিহেভিয়ার কী হবে, সেইটা হচ্ছে ক্লাস। আর ওই ক্লাসকে ব্যবহার করে যেটা উৎপন্ন করা হবে বা যেটা তৈরি করা হবে, সেটা হচ্ছে অবজেক্ট। ব্যাপারটা ক্লিয়ার? জাভার ক্লাস কি আর অবজেক্ট কি, আর কখনো আপনারা ভুলবেন? বলেন, আর কখনো ভুলবেন না। যে খোলাটা, যেটা ব্লুপ্রিন্ট, সেটাই হচ্ছে ক্লাস। তাহলে জাভাতে ক্লাস কি? অবজেক্ট তৈরির ব্লুপ্রিন্ট। একটা অবজেক্ট কেমন হবে, তার বৈশিষ্ট্য, তার মানে খোলা, তার বাক্স অথবা তার আকৃতি কেমন হবে, তার স্টাইল কেমন হবে, তার বিহেভিয়ার কেমন হবে, সেই বৈশিষ্ট্যগুলো যেখানে থাকে, অবজেক্ট তৈরির বৈশিষ্ট্যগুলো, ব্লুপ্রিন্টগুলো যেখানে থাকে, সেটাই হচ্ছে জাভাতে ক্লাস। এবং ক্লাসকে ইউজ করে যেটা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে জাভাতে অবজেক্ট। এই হচ্ছে আমার জাভার ক্লাস এবং অবজেক্টের আমার মনে হয় বেসিকটা আপনাদের বুঝে আসে। আমরা এখন আসলে আমরা রিয়েল লাইফ আমাদের আন্ডার স্টুডিও ওপেন করবো, এবং আমরা আন্ডার স্টুডিও ওপেন করার পরে অবজেক্ট এবং ক্লাস এই জিনিসটা আসলে কি, এই থিওরি থেকে আপনি কি বুঝলেন, সেটা আমরা রিয়েল লাইফে দেখবো। এবং এই আলোচনা করতে করতে আমাদের এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে যাবে, সেটার এবং গেটার এবং কনস্ট্রাক্টর। তো পরবর্তী ক্লাসে আমরা আন্ডার স্টুডিও ওপেন করবো, এবং জাভার ক্লাস এবং অবজেক্ট ব্যাপারটা কি, কনসেপ্ট আসলে কি, সেটার গেটার এবং কনস্ট্রাক্টর, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।